আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। গাজীপুরে বিদ্যুতের তার পড়ে পিকনিকের বাস বিদ্যুতায়িত, নিহত আইইউটি বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী, আহত 30 জন, হাসপাতালে ভর্তি। চোদ্দ বছর পর চুয়াডাঙ্গায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন, ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান। আজই সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন। নির্বাচন সংস্কার কমিশনের কাজ স্থানীয় সরকার কাঠামো দাঁড় করানো, বললেন ডক্টর তোফায়েল আহমেদ। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে চলছে মতবিনিময়। অভ্যুত্থানে আহত বাবুলকে চিকিৎসার জন্য পাঠানো হলো থাইল্যান্ডে। বরিশালের শহীদ ৭৯ জনের পরিবারকে আর্থিক অনুদান দিচ্ছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। পুলিশে এখনো গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক পরিচয়, বদলি পদায়ন নিয়ে বাণিজ্যের অভিযোগ। আলাদা কমিশন ছাড়া সংস্কার কাজে আসবে না, মত বিশ্লেষকদের। কিছু মানুষের ব্যক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু দীর্ঘদিন পুঞ্জীভূত চর্চার পরিবর্তন হয়। সেই জায়গাটা চট করে চলে আসবে পরিবর্তন, সেটা আশা করা কঠিন। পশ্চিমাদের ভয় দেখাতেই ইউক্রেনে হাইপারসনিক মিসাইল ছুড়েছে রাশিয়া, মত বিশ্লেষকদের। কিয়েভকে সমর্থন করলে পরের টার্গেট ন্যাটোর কোনো দেশ। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি আইইউটির 3 শিক্ষার্থী নিহত হয়েছে। আহত কমপক্ষে 30 জন, কয়েকজনের অবস্থা গুরুতর। সকালে উপজেলার উদয়খালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানায়, বিআরটিসির 6টি দ্বিতল বাসে বোর্ড বাজার থেকে শ্রীপুরের টেলিহাটির মাটির মায়া রিসোর্টের উদ্দেশ্যে রওনা দেন তারা। উদয়খালী এলাকায় পৌঁছলে ঝুলে থাকা একটি বিদ্যুতের তার থেকে বাসটি বিদ্যুতায়িত হয়। ঘটনাস্থলে প্রাণ হারান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোজাম্মেল হোসেন নাইম। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মোস্তাকিম রহমান মাহিন এবং জোবায়ের আলম সাকিব নামে আরও 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তারের মধ্যে গাড়ির ছাদ লাগিয়ে গেছে, লাগিয়ে যাওয়ার পরে মানে যে এনে ধরতেছে সামনে আগুন লাগিয়ে আছে, যে এনে ধরতেছে এনে পড়তেছে, যে এনে ধরতেছে এনে পড়তেছে। একজন সাথে সাথে এদিকে মারা গেছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। আমার 2 জন সহকর্মী আছেন, দুর্ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী হোসাইন আলী বাবু। প্রথমে তার কাছে যাব। বাবু, বিদ্যুতায়িত হওয়া যানটি তো বিআরটিসির দ্বিতল বাস। দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন, কি তথ্য রয়েছে আপনার কাছে? শাওন, সকাল 6টা থেকে আমরা জানতে পেরেছি, 6টার সময় আইআইটি ইউনিভার্সিটির যে ছাত্ররা তারা আসলে 6টি বাসে করে 460 জন শিক্ষার্থী মাটির মায়া রিসোর্টে তাদের যে বাৎসরিক শিক্ষা যে ভ্রমণ, সেই ভ্রমণে যাচ্ছিল। সেখান থেকে আসলে তেলিহাটি ইউনিয়ন হয়ে যে উদয়খালী গ্রাম, সেই উদয়খালী গ্রামেই এই জায়গাটিতে আসলে ঘটনাটি ঘটে। দেখছেন যে আসলে যারা দুর্ঘটনায় কবলিত যেসব শিক্ষার্থী, তাদের নানা জিনিস কিন্তু আসলে এখানে পড়ে রয়েছে। এখানেই দুর্ঘটনাটি ঘটেছে। সকাল 9:40 সময় এখানকার যারা প্রত্যক্ষদর্শী তারা আমাদেরকে জানিয়েছেন। এখন কিন্তু আসলে এই মাটির মায়া রিসোর্টে যে অন্য শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে আসলে প্রশাসনের কর্মকর্তা যারা রয়েছেন তারা কথা বলছেন, উপজেলা প্রশাসন এবং আপনার পুলিশ প্রশাসন। তা এই যে তারটি, এই তারটি থেকে আসলে দুর্ঘটনার শিকার হয়েছেন বিআরটির যে বাসটি, সেই বাসটি এই যে তার এই পাশ দিয়ে যাচ্ছিল, একদম সরু রাস্তা হওয়ার কারণে আসলে অন্য একটি গাড়ি আসার ফলে সাইড দিতে গিয়ে আসলে এই তারের সাথে এই বাসটি আসলে বিদ্যুৎ সাহিত হয়। ঘটনার সাথে সাথে আসলে পুরো বাসটি বিদ্যুতে হয়ে যায়। তারপর এখান থেকে এখানে আসলে প্রায় প্রথমেই আসলে একজন জ্বলছে গিয়ে গাড়ি থেকে পড়ে যায়, তারপরে আসলে 4 থেকে 5 জন, তারপর সাথে যে আরেক বাস ছিল সেই বাসে আসলে বিদ্যুৎ সাহিত হয়। এই ঘটনাস্থলে একজন মারা যান এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ নেওয়ার ফলে সেখানে কিন্তু আরো 2 জন
মারা যায়। সেখানে কিন্তু গুরুতর অবস্থায় আরো 4 জন রয়েছে, ছাড়া কিন্তু 30 জন আসলে আহত হয়েছেন। এখানকার যারা স্থানীয় তারা বলছেন যে আসলে সকালে যে দুর্ঘটনাটি ঘটেছিল, ঘটনা যখন চিল্লাচিল্লি শুরু হচ্ছে তখনই কিন্তু আশেপাশে যে মানুষ তারা তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হসপিটালে পাঠিয়েছেন। শাওন। বাবু, অনেক ধন্যবাদ। সেই খবরটা আমরা একটু জেনে নিতে চাই। নিহতদের মরদেহ এবং যারা আহত হয়েছেন তাদেরকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে রয়েছেন সহকর্মী হোসাইন শাহিদ। শাহিদ, যারা আহত তাদের এই মুহূর্তের অবস্থা কিরকম সেটা একটু জানাবেন। নিহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা ইতিমধ্যে হাসপাতালে পৌঁছেছে কিনা সেটিও বলবেন। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘর মর্গ যেটাকে বলা হয় সেখানে। এখানে নিহত যে 3 জন তাদের মরদেহ এখানে রাখা হয়েছে এবং এই দুর্ঘটনার পরপর এই সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 5 জনকে ভর্তি করা হয়। 5 জনের মধ্যে 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক এবং 2 জন চিকিৎসাধীন অবস্থায় আছে। যারা চিকিৎসাধীন অবস্থায় আছে তাদের অবস্থা আশঙ্কা মুক্ত বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, যে বলছেন তাদের অবস্থা অবনতি হয়নি। এবং সেই সাথে এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের যে সহপাঠীরা রয়েছেন শিক্ষার্থীদের এবং শিক্ষক তারা উপস্থিত হয়েছেন, তবে কারো পরিবারের কোনো ব্যক্তিকে এখনো স্বজনকে এখনো দেখিনি, তারা এখনো পৌঁছাননি। কিন্তু যারা সহপাঠী রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন, তারা এই বিষয়গুলো দেখভাল করছেন এবং তারা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলছেন আহতদের চিকিৎসার ব্যাপারে এবং যারা নিহত হয়েছেন তাদের মরদেহ কীভাবে তারা হাতে পাবেন সেই বিষয়ে তারা চেষ্টা করছেন। হাসপাতাল তাদের সাথে কথা বলছেন। তবে এই মুহূর্তে সর্বশেষ যতটুকু জানতে পেরেছি যে আহত যে 2 জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন, এখনো তাদের একজনের পায়ে আঘাতগ্রস্ত হয়েছেন এবং আরেকজন রয়েছেন তারা এখনো সংখ্যা মুক্ত বলেই চিকিৎসকরা বলছেন। শাহিদ, ধন্যবাদ আপনাকে। 14 বছর পর চুয়াডাঙ্গায় চলছে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরের পর রাখবেন বক্তব্য। সকাল 10:30 নাগাদ টাউন ফুটবল মাঠে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সঙ্গীতের পর উত্তোলন করা হয় জাতীয় দলীয় পতাকা। সম্মেলনে 808 জন কাউন্সিলর ছাড়াও উপস্থিত রয়েছেন 13,000 নেতাকর্মী। দুপুরের পর সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন হবে, যা অনুষ্ঠিত হবে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে, যেখানে কাউন্সিলররা জেলার নেতৃত্ব নির্বাচন করবেন। পুরো প্রক্রিয়া ভার্চুয়ালি যুক্ত থেকে পর্যবেক্ষণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি হিসেবে মাহমুদ হাসান খান বাবু নির্বাচিত হয়েছেন। বাবু জয়েন্দ্র কুমার কুন্ডু 1000 কিলোমিটার দূরে বসেও গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে, এই অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর মহাখালীতে গণ অভ্যুত্থানে নিহত বনানী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শহীদ নাফিজের পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় রিজভী বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে শেখ হাসিনা সরকার শিশু কিশোর কাউকে ছাড় দেয়নি। সেই রক্তপিপাসুকে বিতাড়িত করতে জীবন দিয়েছেন নাফিজ, সাইদ, মুগ্ধরা। তিনি বলেন, আওয়ামী লীগের হাতে হাজারো শহীদের রক্ত, সুযোগ পেলে তারা আবারও জনগণের গলা টিপে ধরবে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান রিজভী আহমেদ। যে কোনো মানুষ, যে কোনো শক্তিশালী মানুষের দ্বারা যদি আক্রান্ত হয়, সে যাতে মিডিয়ার আশ্রয় পায়, পুলিশ যেন অসহায় মানুষের পাশে দাঁড়ায়, সেই ধরনের গণতান্ত্রিক বাংলাদেশের জন্যই তো নাফিজরা জীবন দিয়েছে। বিএনপি যতদিন টিকে আছে, বেঁচে আছে, এই মহত্তম পরিবারগুলো, এই মহিমান্বিত পরিবারগুলোর সাথে থাকবে।
একটি মাত্র ছবি হাজারো পৃষ্ঠার প্রতিবাদের তুলনায় শক্তিশালী। জুলাই অভ্যুত্থানের দেয়ালচিত্র দেখে এই মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে বিশ্ব ব্যাংকের আয়োজনে রাজধানীর পান্থপথে ড্রিক গ্যালারিতে শুরু হয়েছে ওয়াল আর্ট প্রদর্শনী পেইন্ট স্কাই মেক ইট ইয়ার্স। সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ। তিনি বলেন, বিশ্ব ব্যাংক সবসময়ই তরুণদের ভূমিকাকে স্বীকৃতি দিয়েছে। বিশ্বব্যাপী তরুণদের ক্ষমতায়ন করতে সংস্থাটি প্রতিজ্ঞাবদ্ধ। প্রদর্শনীতে ছাত্রদের আঁকা বিভিন্ন দেয়ালচিত্র এবং শিল্প প্রদর্শন করা হয়। ঢাকা, রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, রংপুর, খাগড়াছড়ি ও বান্দরবান সহ 11টি জেলা থেকে এসব দেয়ালচিত্র সংগ্রহ করা হয়েছে। 30 নভেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। Students, they have expressed it very aptly. I was looking, this painting, for example, a dove is there and the olive. You see how a child has expressed a peace. শান্তির বাণী, অলিভ অয়েল, অলিভ লতাও, এটা সেটা ইভেন বড়রাও হয়তো এতটা চিন্তা করতে পারবে না। সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য তোফায়েল আহমেদ। অবাধ, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ জাতীয় স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবেই ছিল এই মতবিনিময়। সকাল 10:30টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুরু হয় এই সভা, যার সভাপতিত্ব করেছেন সংস্কার কমিশনের সভাপতি ডক্টর বদিউল আলম মজুমদার। বিগত 3টি সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনে গণমাধ্যমের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও নির্বাচন কমিশন সংস্কার নিয়ে মতামত দেবেন সিনিয়র সম্পাদকরা। কমিশন প্রধান তোফায়েল আহমেদ আরও বলেন, দেশের স্থানীয় সরকার ব্যবস্থা নেই, আছে শুধু কয়েকটা প্রতিষ্ঠানের সমষ্টি। এই কমিশনের কাজ হবে একটা স্থানীয় সরকার ব্যবস্থা দাঁড় করিয়ে দেওয়া। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা হওয়া উচিত। এর কারণ হচ্ছে স্থানীয় নির্বাচনটা করার কারণে আমাদের নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়বে, এটা টেস্ট হয়ে যাবে এবং জাতীয় নির্বাচন করার সময় যে সাপোর্ট দরকার হবে স্থানীয় পর্যায়ে, সেটাও একটা এনশিওর হবে। সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না, এই বিষয়ে দর্শক এখন ব্রিফ করছেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেই অনুষ্ঠানে। আমরা যেটা দাবি জানিয়েছিলাম যে এই কমিশন যারা কাজ করছেন এই পুরো ব্যবস্থাটা নিয়ে, ওনারা যেটা স্পেসিফিক এই আইনটি অর্থাৎ নির্বাচন কমিশনার নিয়োগ আইন, এটি হালনাগাদ করা দরকার, আধুনিক করা দরকার। তারপরে যদি কমিশনারদেরকে নিয়োগ দেওয়া হতো, কমিশন গঠন করা হতো, ভালো হতো, এটি আমরা বলেছি আর কি। না, একই সাথে বলেন একটা বিষয় যে নির্বাচন কমিশনের নিয়োগ হওয়ার ক্ষেত্রে বাংলাদেশে এমপি নির্বাচন করতে পারবে 25 বছরে, প্রধানমন্ত্রী হতে পারবে 35 বছরে, কিন্তু রাষ্ট্রপতি হতে পারবে 35 বছরে, কিন্তু নির্বাচন কমিশন যদি হতে চায় তার 50 বছরের উপরে লাগবে। এবং এমনভাবে সেটি করা যেটি এখানে যারা এই সাংবাদিকতা করছেন অথবা আমরা যারা আলোচনা করছি, এখানে নির্বাচন বিশেষজ্ঞ যারা আছেন, তাদের কিন্তু সুযোগ নেই, কারণ আমরা কেউই কিন্তু সাবেক আমলাও না, সাবেক সেনা কর্মকর্তাও না। সো এই কারণেই যে নির্বাচন নিয়ে শুধু গবেষণা করলেই আপনি একসময় গিয়ে আপনার সেই দক্ষতা যেটি অর্জন করলেন সেটি মাঠে অথবা নির্বাচনী ব্যবস্থা আপনি ব্যবহার করতে পারবেন, সেটির সুযোগ এই আইনে নাই। সেই আইনটি পরিবর্তনের দাবি আমরা তুলেছি আজকে সংস্কার কমিটির কাছে। না, আমাদের তো একটা সন্দেহ প্রকাশ করেছে যে সেটা হচ্ছে যে একটা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন হয়েছে, এইটার ফলাফল আসার আগেই যখন একটা নির্বাচন কমিশন গঠন হয়ে যায় এবং এটা যেই এবারে 5ই আগস্টের একটা ক্যারেক্টার যেটা ছিল যে সেটা হচ্ছে যে বৈষম্যের বিরুদ্ধে একটা আন্দোলন ছিল, কোটার বিরুদ্ধে আন্দোলন ছিল, কিন্তু আমরা দেখলাম যে এবারও ঠিক ওই আগের কোটাতেই একটা নির্বাচন কমিশন ফর্ম হয়েছে। 3 জন আমলা, 1 জন সামরিক কর্মকর্তা আর আরেকজন হচ্ছে বিচার বিভাগ থেকে। এই হচ্ছে যে একটা মানে আর 1 জন তো নারী প্রতিবার থাকে, এবারও আছে, মানে একই প্যাটার্নে এবার হয়েছে। তো আমাদের যেটা প্রস্তাব যে সেটা হচ্ছে যে আপনারা যে প্রস্তাবগুলো দিবেন সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে, এইটা গণমাধ্যমকে একই সঙ্গে আপনারা দিবেন, যাতে আমরা প্রকাশ করতে পারি যে কি কি সুপারিশ এসেছে এবং কোন কোন সুপারিশ বাস্তবায়ন করা হলো, এবং যৌক্তিক থাকার পরেও শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কোন কোন প্রস্তাবগুলোকে খারিজ করে দেওয়া হয়েছে। এটা বিচারের বিষয়টা তো আসছেই। আর আরেকটা বিষয় হচ্ছে জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে নির্বাচন সংস্কার বিষয়ে কমিশনের মতবিনিময় সভা শুনছিলাম সরাসরি। যাচ্ছি পরের সংবাদে।
জুলাই গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হওয়া আহত মোহাম্মদ বাবুলকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে থাইল্যান্ডে। সকালে স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে তাকে বিমানবন্দরে নেওয়া হয়। 11:20 ঢাকা থেকে ব্যাংককগামী একটি ফ্লাইটে বাবুলকে নিয়ে রওনা হয় তার পরিবার। আহত বাবুলের বাবা জানান, 20 জুলাই গুলিবিদ্ধ হয় তার ছেলে। সেদিন তাকে ভর্তি করা হয় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। 1 মাস চিকিৎসার পর নেওয়া হয় বিএসএমএমইউতে। অবস্থা গুরুতর হয় অন্তর্বর্তী সরকারের কাছে উন্নত চিকিৎসার জন্য আবেদন করে বাবুলের পরিবার। এরই ধারাবাহিকতায় তাকে পাঠানো হচ্ছে থাইল্যান্ডে। এখন পর্যন্ত আহত 7 জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হলো। ওইটানে এটা আক্রমণ করে ওকে করছে ব্রাশ ফায়ার করাতে আমার ছেলের এখান থেকে দুটা ভাস্তি হয়ে খাদ্যনালী ছিদ্রি হয়ে গেছে। উনি 20 জুলাই গুলি খেয়েছিল পেটে। এখন এখানে আইসিইউতে ছিল 5 দিন বিএসএমএমতে, আর এর আগে থেকেও ভর্তি ছিল। এখন ওনাকে উচ্চতর চিকিৎসার জন্য থাইল্যান্ড ব্যাংকক ভেজিস্তান হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। গণ অভ্যুত্থানে নিহত বরিশাল বিভাগের শহীদ 79 জনের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। বেলা 12টায় বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হয় আনুষ্ঠানিকতা। এ সময় প্রত্যেক শহীদ পরিবারের হাতে তুলে দেওয়া হয় 5 লাখ টাকার চেক। সংশ্লিষ্টরা জানান, শুধু এককালীন অনুদান নয়, পর্যায়ক্রমে শহীদ পরিবারদের পুনর্বাসনের কার্যক্রম শুরু করা হবে। অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক সার্জিস আলম, প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার সহ অন্যান্যরা উপস্থিত রয়েছেন। তিন মাসেরও বেশি সময় পেরিয়েছে জুলাই বিপ্লবের। এরই মধ্যে দেশের নানা ক্ষেত্রে বইতে শুরু করেছে পরিবর্তনের সুবাতাস। তবে এখনও সুচিকিৎসার অভাবে দুঃসহ কষ্টের দিন কাটাচ্ছেন আন্দোলনে আহত অনেকে। কেউ কেউ সরকারি সহায়তা পেলেও বেশিরভাগই লোকচক্ষুর আড়ালে। দরিদ্র পরিবারের সেসব যোদ্ধারা আবারও সুস্থ জীবনে ফিরে আসতে চান সরকারি সহায়তায়। মাগুরা সদরের মালিগ্রাম এলাকার দিনমজুর মনিরুল ইসলাম ছাত্র জনতার আন্দোলনে গত 4 আগস্ট পুলিশের গুলিতে আহত হন তিনি। শরীরের বিভিন্ন স্থানের পাশাপাশি চোখেও লাগে বুলেটের আঘাত। এরপরই মনিরুলের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। হসপিটাল কর্তৃপক্ষ বলেছে যে উন্নত মানের চিকিৎসা লাগবে। উন্নত মানের চিকিৎসার জন্য তো আমার কাছে কোনো অর্থ নাই। দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মনিরুল। আহত হবার পর থেকেই মানবেতর দিন কাটছে তাদের। 3 বেলার খাবার জগতেই যেখানে হিমশিম অবস্থা, সেখানে উন্নত চিকিৎসা তো দূরের কথা। মনিরা চেষ্টা করেছে, এখন আমার মনিরা চেষ্টা করতে পারতেছি না, কিন্তু আমার এখন সংক্রান্ত চালানোর মতন কোনো ক্যাপাসিটি নেই। এই উন্নত চিকিৎসার জন্য তার কোনো অ্যাবিলিটি বা কোনো পরিস্থিতি নেই। একই পরিস্থিতির শিকার জেলার পারনান্দোয়ালি গ্রামের দিনমজুর আলামিন হোসেনের। ছাত্র জনতার আন্দোলনে খাওয়া একটি গুলি এখনো রয়ে গেছে শরীরে। আমি যে থাই গ্লাসের কাজ করি আমার ফ্যামিলির, এখন ধরতে গেলে পরে আমার ফ্যামিলি আমি একটা বোঝা হয়ে গেছি, যেটা এখন আমি আমার কাজ শুরু করতে পারিনি। আমি 4 আগস্টের পরে পর্যন্ত আমি বসায় আছি। চিকিৎসকরা বলছেন, আলামিনের শরীরের ভেতর থাকা গুলি অপসারণ অনেকটাই কঠিন। উন্নত চিকিৎসায় সরকারের সহায়তা চান পরিবারের সদস্যরা। চিকিৎসা করা হয়েছে বিভিন্ন জায়গায়, আমাদের সামর্থ্য অনুযায়ী করছি। এখন আমাদের ওর সুন্দর চিকিৎসা দেওয়ার জন্য কোনো অ্যাবিলিটি নাই। এখন ওর যদি সরকার যদি একটু দেখে ওরে। মুন্সিগঞ্জের 70ঊর্ধ্ব আয়েশা বেগমের অবস্থা আরও করুণ। ভিক্ষাবৃত্তির মাধ্যমেই দিন পার করেন স্বামী সন্তানহীন আয়েশা। পেটের দায় বের হয়েছিলেন, তবে বাড়ি ফেরেন গুলিবিদ্ধ হয়ে। 3 মাস ধরে বাম পায়ের গুলি নিয়েই কষ্টে জীবনযাপন করছেন তিনি। সরকারি সহায়তায় জুলাই বিপ্লবে গুলিবিদ্ধদের উন্নত চিকিৎসার দাবি সকলের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। মানুষ বদলেছে, বদলায়নি আচরণ। পুরাতন গিয়ে চেয়ারে এসেছে নতুন মানুষ, কিন্তু মাঠের চিত্র পরিবর্তনের আগে নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা। এর মধ্যে অভিযোগ উঠেছে বদলি বাণিজ্যের। বদলি পদায়নে প্রাধান্য পাচ্ছে রাজনৈতিক পরিচয় ও বিশেষ কর্মকর্তাদের আনুকূল্য। একদিকে হারানো মনোবল ফিরে পাবার যুদ্ধ, অপরদিকে একদল আছে গ্রেপ্তার আতঙ্কে, আরেক দল ব্যস্ত বদলি পদায়ন নিয়ে। কর্মকর্তারা সব ঠিকঠাক চলছে বলে দাবি করলেও বিশ্লেষকরা বলছেন, কোনো সংস্কারই কাজে আসবে না যদি আলাদা কমিশন না হয়। রিয়াজ রায়হানের রিপোর্ট।
জুলাই 24-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে দায়ী করা হয় পুলিশকে। মানুষের ক্ষোভের আগুনে পড়েছে বাহিনীটির শত শত থানা, যানবাহন। জীবন গেছে ঠিকই কত সদস্যের তার হিসেবটাও স্পষ্ট করতে পারেনি বাহিনীটি। 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন হয় পুলিশে। নতুন করে ঘুরে দাঁড়াবার চেষ্টা হয় নানাভাবে, কিন্তু এ যেন তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে ওঠার মতো অবস্থা। যতটা উপরে যায় তার চেয়ে বেশি নিচে নামতে হয়। এর অবশ্য কারণও আছে। জুলাই আগস্টের ঘটনায় মামলা হয় কয়েক শত সদস্যের বিরুদ্ধে। প্রায় 124 জনের একটি তালিকা করে পুলিশ, যাদের মধ্যে এ পর্যন্ত 24 জনকে গ্রেফতার দেখানো হয়েছে বিভিন্ন মামলায়। এদের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায়ও আসামি আছে কয়েকজন। এসব মামলায় গ্রেফতার আতঙ্কে দিন কাটে অধিকাংশ সদস্যের। মাঠের কাজে মনোযোগের সময় কোথায়? পুলিশ সদস্যরা একেবারে পূর্ণ উদ্যমে কাজ করছে মাঠ পর্যায়ে। সুনির্দিষ্ট অভিযোগ যার বিরুদ্ধে রয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিধি মোতাবেক যে বিভাগীয় ব্যবস্থা সেটিও বিধি মোতাবেক নেওয়া হচ্ছে। আর এছাড়াও আপনি যদি বললেন যে মামলার আসামি, একেবারে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ এবং অভিযোগ রয়েছে তাদেরকে গ্রেফতারপূর্বক আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। পট পরিবর্তনের পর ধারণা করা হয়েছিল আচরণেরও পরিবর্তন হবে বাহিনীতে, কিন্তু সে আশায় অনেকটা গুড়ে বালি। নতুন করে বদলি আর পদায়ন বাণিজ্যের অভিযোগ উঠেছে বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে, যাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর নির্ভর করছে কর্মকর্তাদের বদলি পদায়ন। কেউ কেউ রাজনৈতিক প্রভাব খাটাতেও শুরু করেছেন এরই মধ্যে। অনেকে আবার ভোল পাল্টে রাতারাতি হয়ে গেছেন বঞ্চিত ও আওয়ামী বিরোধী কর্মকর্তা। যদিও এইসব অভিযোগের বিষয়ে কোনো কর্মকর্তাই কথা বলতে রাজি হননি। বিশ্লেষকরা বলছেন, শত বছরের পুরনো সংস্কৃতি থেকে এখনো বের হতে পারেনি পুলিশ, তাই আগের হালের পথে হাঁটছে বাহিনীটি। যেহেতু পুলিশকে আমি একটা পেশাদারিত্ব দৃষ্টিভঙ্গিতেই তাকে আমি দেখতে চাচ্ছি বা সেইভাবেই তাকে আমরা মূল্যায়ন করছি, সুতরাং পরিচালনার সকল প্রেক্ষাপটটা পুলিশের হাতেই দেওয়া উচিত। তারা কিভাবে নিজেদেরকে পরিচালনা করবে সেটি তাদের কাছ থেকে শুনে কাঠামোগত পরিবর্তনটা সেভাবে হওয়া উচিত। স্বাধীনভাবে কাজ করতে পারছে না কিংবা পেশাদারিত্ব নিয়ে কাজ করতে পারছে না, এবং তাদের উপরে যারা সরকারি দল কিংবা যারা প্রভাবশালী, এখন তো সরকারি দলের বাইরেও প্রভাবশালী আছে, তো তারা পুলিশকে চালাচ্ছে। তো সেই ক্ষেত্রে পুলিশের অনেক ক্ষেত্রে আমরা পুলিশের অনিয়ম দেখি, দুর্নীতি দেখি, সেটার জন্য পুলিশ দায়ী। দীর্ঘদিনের এসব জঞ্জাল ও পুরনো ধ্যান ধারণা পাল্টাতে সংস্কার খুবই জরুরি বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। কিছু মানুষের ব্যক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু দীর্ঘদিন পুঞ্জীভূত চর্চার পরিবর্তন হয় নাই। সেই জায়গাটা চট করে চলে আসবে পরিবর্তন, সেটা আশা করা কঠিন। পুলিশের আইনটাকে ঢেলে সাজাতে হবে, পুলিশ কমিশন গঠন করতে হবে, পুলিশকে নিয়োগ পদোন্নতি বিষয়টাকে মন্ত্রণালয় থেকে বের করে নিয়ে এসে একটা স্বাধীন সত্তার উপরে হস্তান্তর করতে হবে। এসবের বাইরে সবকিছু তদারকে আলাদা আরেকটি কমিশন গঠনের পরামর্শ দেন ডক্টর ইফতেখারুজ্জামান। তেলিয়াপনা সৃষ্টি করা হয়েছে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় টেকসই প্রযুক্তির সহায়তা বাড়ানোর আহ্বান জানালো বাংলাদেশ। প্রযুক্তির পুনঃব্যবহার বাড়িয়ে পরিবেশকে ভালো রাখাই লক্ষ্য বলছেন বিশ্লেষকরা। জলবায়ু সম্মেলনেও উপেক্ষিত প্রযুক্তি সহায়তা বিষয়ক আলোচনা, তাই বিষয়গুলোকে নিয়ে কার্যকর ভূমিকা রাখার কথা বলেন তারা। আজারবাইজান থেকে আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। জলবায়ু পরিবর্তনের প্রভাব যাদের বেশি অনুভূত হয় তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে বাংলাদেশে দরকার টেকসই প্রযুক্তি, সোলার প্যানেল, বৃষ্টির পানির ব্যবস্থাপনা এবং স্মার্ট কৃষি প্রযুক্তি, যা বর্তমান বাস্তবতায় অনেকটা দিবা স্বপ্ন। যে শুধু কথায় থাকলে হবে না, আমাদের একটা কার্যকরী একটা কর্মপরিকল্পনা আসতে হবে, যার মাধ্যমে আমরা উন্নত বিশ্ব থেকে আমাদের দেশের জন্য যেসব প্রযুক্তি লাক্সই প্রযুক্তি দরকার, জীবন রক্ষাকারী প্রযুক্তি দরকার, সেগুলো যেন আমরা সহজে পেতে পারি। আমাদের টেকনোলজি ট্রান্সফারটা একটা বড় অংশ, কারণ আমরা যখন ফাইন্যান্স নিয়ে কথা বলছি, আমরা ইউথদেরকে ভয়েস রেজ নিয়ে করার কথা বলছি, কিন্তু আমাদের তো সমাধান নিয়ে কথা বলতে হবে। উন্নত দেশগুলো জলবায়ু প্রযুক্তিতে এগিয়ে। তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করলেও উন্নয়নশীল দেশগুলোতে পৌঁছায় না সেই সুবিধা। এমনকি খোদ জলবায়ু সম্মেলনেও উপেক্ষিত থাকে প্রযুক্তি সহায়তা নিয়ে আলোচনা। যখন এখানে কমিটমেন্ট হবে যে ফসিল ফিউল থেকে তারা সরে যাচ্ছে, আপনি কিন্তু আলোচনা এখন পর্যন্ত কিন্তু 1.5 এর টার্গেট নিয়ে খুব বেশি কথাবার্তা হয়নি, এবং ফসিল ফিউল থেকে কিভাবে সরে যাবে সেই বিষয়টাও বলেনি। উন্নত বিশ্ব যদি টেকনোলজি ট্রান্সফারের ক্ষেত্রে আলাদা করে পয়সা না দেয়, তাহলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস যেটা আছে টেকনোলজির ক্ষেত্রে, এটা তো আসলে পয়সা ছাড়া হবে না। প্রযুক্তি হস্তান্তরের প্রধান বাধা অর্থায়নের ঘাটতি। আছে ট্রেড পলিসি এবং প্যাটেন্ট নিয়ে বিতর্ক। এমনকি এবারের জলবায়ু সম্মেলনে উন্নত দেশগুলো 2035 সাল থেকে $250 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও রাখা হয়েছে বেসরকারি বিনিয়োগের ঋণের জাল।
আমি যখন ফ্রি টেকনোলজি পাবো না, দেন দিস ইজ নট দি কনসার্ন অফ UNFCCC। এবং এই ফ্রি টেকনোলজি এবং প্রাইভেট সেক্টরকে টেকনোলজি ট্রান্সফার করার অর্থ হচ্ছে UNFCCC ইজ অ্যাভয়েডিং দ্য রেসপন্সিবিলিটি টু সাপোর্ট LDCs and developing countries for technology matters. আন্তর্জাতিক চুক্তিতে বলা আছে উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোকে প্রযুক্তি সহায়তা দেবে, কিন্তু সেই প্রতিশ্রুতি কাগজেই রয়ে গেছে। বিষয়গুলো নিয়ে অস্বস্তিতে আছে বাংলাদেশ। সবাই যদি একসাথে কার্বন না কমাই, তাহলে তো এই শতাব্দীর শেষে গিয়ে আমাদের 1.5 তাপমাত্রা বৃদ্ধি আমরা আটকাতে পারবো না। আর 1.5 আটকাতে না পারার মানে হচ্ছে বাংলাদেশের 1/3 ডুবে যাওয়া, 52টা দ্বীপরাষ্ট্র ডুবে যাওয়া। ফলে উন্নত বিশ্বকে টেকনোলজি নিয়ে আমাদের পাশে দাঁড়াতে হবে। প্রতি বছর এই জলবায়ু সম্মেলনে অ্যাডাপ্টেশন, মিটিগেশন কিংবা লস এন্ড ড্যামেজ নিয়ে আলোচনা হলেও বারবারই উপেক্ষিত থেকে যায় টেকনোলজি ট্রান্সফার বা প্রযুক্তি সহায়তা নিয়ে। অর্থাৎ বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য যেই প্রযুক্তি সহায়তা খুব বেশি প্রয়োজন, সেটিই উপেক্ষিত থেকে যায় বিশ্ব নেতাদের কাছ থেকে, যেটি নিয়ে সরব হচ্ছে বাংলাদেশ, জানান দিচ্ছে তাদের প্রয়োজনীয়তার কথাও। আহমেদ রেজা, যমুনা নিউজ, বাকু, আজারবাইজান। হামলা নয়, বরং পশ্চিমা শত্রুদের ভয় দেখাতেই ইউক্রেনে নতুন প্রযুক্তির হাইপারসনিক মিসাইল ছুড়েছে রাশিয়া, এমন অভিমত বিশ্লেষকদের। বলছেন, কাঁটা দিয়ে কাঁটা তুলতে এটি পুতিনের মনস্তাত্ত্বিক চাল। কিয়েভকে সমর্থনের পথ থেকে সরে না এলে পরবর্তী টার্গেট হতে পারে ন্যাটোভুক্ত যে কোনো দেশ। পরোক্ষভাবে এমন হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রুশ ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার মিসাইল ব্যবহারের জবাবে গেল বৃহস্পতিবার ইউক্রেনীয় ভূখণ্ডে নতুন ক্ষেপণাস্ত্র ছোড়ে মস্কো। অবশ্য ক্রেমলিন এবং ওয়াশিংটন দুপক্ষেরই দাবি হামলা নয়, অত্যাধুনিক মাঝারি পাল্লার মিসাইলটির পরীক্ষা ছিল এটি। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমাদের ভয় দেখাতেই অস্ত্রের সক্ষমতা যাচাই ইউক্রেনের রণাঙ্গনকে বেছে নিয়েছে মস্কো। এই হামলাকে কেন্দ্র করেই নতুন দিকে মোড় নিতে যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। কিয়েভের গণ্ডি পেরিয়ে ক্রেমলিনের হুমকি পৌঁছেছে ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি। অনেকে ঘটনাকে উস্কানি বলবে, আদতে এটি পুতিনের মনস্তাত্ত্বিক চাল। ইউক্রেনকে যারা অনবরত সহায়তা করে যাচ্ছে তাদের প্রতিহতে চেষ্টা করছেন তিনি। তারাও যে ভবিষ্যতে রাশিয়ার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে এটাই স্পষ্ট করছেন পুতিন। অনেক বিশ্লেষকের ধারণা, কিয়েভ মিত্রদের সমর্থন ঠেকাতে বাঁকা পথ অবলম্বন করছেন পুতিন। উস্কানি দিয়েই পশ্চিমাদের উস্কানি দমনের কৌশল নিয়েছেন তিনি। এক্ষেত্রে রাশিয়া ও পশ্চিমারা দুপক্ষেরই পরস্পর বিরোধী কিছু স্বার্থ রয়েছে, তাই তাদের বিষয়গুলো খুবই সতর্কতার সাথে নিয়ন্ত্রণ করতে হবে। রাষ্ট্র হিসেবে ইউক্রেন যাতে টিকে থাকতে পারে, একদিকে যেমন সেটি নিশ্চিত করতে হবে, তেমনি অন্যদিকে ন্যাটো ও রাশিয়ার মধ্যে যেন যুদ্ধ না বাধে তাও খেয়াল করতে হবে। একদিকে ন্যাটো রাশিয়া সংঘাতের শঙ্কা, অন্যদিকে পরমাণু যুদ্ধের শঙ্কা। এমন পরিস্থিতিতে বড় ধরনের বিপর্যয় এড়াতে মস্কো কিয়েভ দুপক্ষকেই ছাড় দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। অনিক রহমান, যমুনা নিউজ। দক্ষিণ কোরিয়া ও জাপানের সাথে যুক্তরাষ্ট্রের যৌথ মহড়ার তীব্র প্রতিবাদ জানিয়েছে উত্তর কোরিয়া। শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া জাপানের সাম্প্রতিক সামরিক কার্যক্রমের কড়া সমালোচনা করে পিয়ংইয়ং। বলা হয়, সামরিক মহড়া পরিচালনা করে কোরীয় উপদ্বীপে নাশকতা তৈরির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও তার অনুসারীরা, যা রুখে দিতে অবিলম্বে পদক্ষেপ নেবে উত্তর কোরিয়া। মার্কিন মিত্রদের সামরিক তৎপরতার উপর নজর রাখছে পিয়ংইয়ং বলেও দাবি করা হয় বিবৃতিতে। গেল সপ্তাহে 3 দিনব্যাপী যৌথ সামরিক মহড়া করে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের খবর। অ্যান্টিগায় প্রথম দিন শেষে 5 উইকেটে 250 রান তুলেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। তাসকিন 2টি, তাইজুল ও মিরাজ পেয়েছেন 1টি উইকেট। লুইস করেছেন 97, অ্যাথনেজে 90। লুইসের বিশ্বাস উইন্ডিজের বোর্ডে তুলতে পারবে 400 রান। চিন আপ মিকাইল নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এই ক্যাপশনে ভিডিও পোস্ট করেছে উইন্ডিজ ক্রিকেট। কেনই বা করবে না? ডানহাতি এই ওপেনার যে খেলেছেন 218 বলে 97 রানের অসাধারণ এক ইনিংস। তাতেই 84 রানে 3 উইকেট হারানো স্বাগতিকরা প্রথম দিন শেষ করেছে 5 উইকেটে 250 রান করে।
মেহেদী হাসান মিরাজ টেস্ট অধিনায়কত্বের ডেবিউটা শুরু করেছিলেন দারুণভাবে। শরীফুল ইসলাম, হাসান মাহমুদ আর তাসকিন আহমেদদের দারুণভাবে ব্যবহার করছিলেন মিরাজ। তাসকিনের জোড়া শিকারে 84 রানেই স্বাগতিকরা হারিয়ে ফেলে 3 উইকেটও। কিন্তু সেখানেই অ্যাথানেইজের সঙ্গে 140 রানের জুটি গড়েন লুইসকে 97 রানে ফিরিয়ে জুটি ভাঙেন অধিনায়ক মিরাজ। আর এক সেট ব্যাটার অ্যাথানেজও আউট হন নার্ভাস 90s-এ। 90 রান করা বাঁহাতি এই ব্যাটারকে ফেরান তাইজুল ইসলাম। এলিক এবং ক্যাভেমের সাথে ভালো জুটি হয়েছে। ক্যাভেম অবশ্য দুর্ভাগা। আমার এই ইনিংসের পেছনে এলিকের অবদান অনেক। সে অভিজ্ঞ, সে আমাকে অনেক তথ্য দিচ্ছিল, আমাকে লিড করছিল। 20 বলের ব্যবধানে 2 সেট ব্যাটারকে হারালেও ক্রিজে এখন জশুয়া ডি সিলভা আর জাস্টিন গ্রেভসের মতো ব্যাটার। ক্যারিবিয়ানদের টপ স্কোরারের তাই বিশ্বাস অ্যান্টিগায় প্রথম ইনিংসে দল করতে পারবে 400। আমরা ভালো অবস্থানে আছি, জশুয়া ক্রিজে আছে, আশা করি আমরা 400 করতে পারবো। I'm hoping for a 400+ score. 15 ওভারে 46 রান দিয়ে 2 উইকেট নেয়া তাসকিন আহমেদই প্রথম দিন শেষে বাংলাদেশের সেরা বোলার। 47 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন মিরাজ। 22 ওভারে 67 রান খরচে তাইজুলের শিকার 1 উইকেট। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। বর্ডার গাভাস্কার ট্রফির খবর। পার্থে সিরিজের প্রথম টেস্টে 46 রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ বিনা উইকেটে 90 রান। দ্বিতীয় ইনিংসে ভারতকে ভালো শুরু এনে দিয়েছে 2 ওপেনার জয়সওয়াল ও লোকেশ রাহুল। প্রথম দিন 67 রানে 7 উইকেট হারানো অস্ট্রেলিয়া অল আউট হয়েছে 104 রানে। পার্থে নিজের আসল রূপ দেখিয়েছেন জসপ্রীত বুমরা। প্রথম দিন 3 উইকেট নিয়ে বুমরা দ্বিতীয় দিনের শুরুতেই আউট করেন অ্যালেক্স ক্যারিকে। এরপর নাথান লায়নকে ফিরিয়ে ক্যারিয়ারের 11তম 5 পূরণ করেন। তাতেই কোনো মতে 100 পেরিয়ে অল আউট অস্ট্রেলিয়া। 26 রান করে অজিতের টপ স্কোরার 9 নামা মিচেল স্টার্ক, অভিষিক্ত হর্ষিত রানা নিয়েছেন 3 উইকেট। মোহাম্মদ সিরাজের শিকার 2টি। এর আগে হ্যাজেলউডের 4 উইকেটে প্রথম ইনিংসে 150 রানে অল আউট হয়েছিল ভারত। সর্বোচ্চ 41 রান করেছিলেন অভিষিক্ত নীতিশ কুমার রেড্ডি। অনূর্ধ্ব 19 পর্যায়ের ক্রিকেটে বাবার মতোই বিধ্বংসী ব্যাটিং করে সবার মন কেড়ে নিয়েছেন বীরেন্দর সেহবাগ পুত্র আরিয়াভীর সেহবাগ। 4 দিনের টুর্নামেন্ট কুচবিহার ট্রফিতে 297 রান করেছেন আরিয়াভীর। অবশ্য বাবার দেয়া 319 রানের চ্যালেঞ্জ টপকাতে না পারায় ফেরারি মিস করছেন 17 বছর বয়সী এই ক্রিকেটার। बाप का बेटा और सिपाही का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा অর্থাৎ সন্তান যতই স্বল্প ক্ষমতার হোক না কেন পিতার গুণাবলী কোনো এক সময় তার উপর বর্তাবেই। ঠিক এমনটাই হলো বীরেন্দর সেহবাগ ও তার পুত্র আরিয়াভীর সেহবাগের ক্ষেত্রে। ঘটনার শুরু ভারতের অনূর্ধ্ব 19 পর্যায়ের 4 দিনের টুর্নামেন্ট কুচবিহার ট্রফিতে, যেখানে দিল্লি অনূর্ধ্ব 19 দলের হয়ে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন দেশটির সাবেক ক্রিকেটার বীরেন্দরের পুত্র আরিয়াভীর। প্রথম দিনেই হাঁকিয়েছেন সেঞ্চুরি, দ্বিতীয় দিনে পেয়েছেন ডাবল সেঞ্চুরির দেখা। তৃতীয় দিনে সুযোগ ছিল ট্রিপল সেঞ্চুরির, কিন্তু 3 রানের আক্ষেপে পুড়ে সাজঘরে ফিরে যেতে হয় আরিয়াভীরকে। বাবার মতো বিধ্বংসী ব্যাটিং করে 297 রান করার পথে ছিল 3টি 6 ও 51টি 4, স্ট্রাইক রেট 96.12। ট্রিপল সেঞ্চুরি না করার সাথে সাথে আরও একটি আক্ষেপ রয়ে গেছে তার। 2015 সালে এক সাক্ষাৎকারে বাবা বীরেন্দর জানিয়েছিলেন তার সন্তানদের এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। তার করা 319 রানের রেকর্ড ভাঙতে পারলে ছেলেকে উপহার দেবেন একটি ফেরারি। সেই কথাই সামাজিক মাধ্যমে লিখে ছেলেকে আরও একবার মনে করিয়ে দিলেন সাবেক এই বিধ্বংসী ওপেনার। খুব ভালো খেলেছো আরিয়ান, মাত্র 23 রানের জন্য ফেরারি হারিয়েছো, কিন্তু খুব ভালো। নিজের ভেতরের এই আগুনটা বাঁচিয়ে রেখো। আশা করব বাবার মতো সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি ও ট্রিপল সেঞ্চুরি করবে। খেলতে থাকো। তবে সন্তানদের যে বাবার মতোই হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা দেননি এই সাবেক, বরং ছেলেদের দিয়েছেন পছন্দের ক্যারিয়ার বেছে নেওয়ার স্বাধীনতা। আর সেখানে বড় সন্তান আরিয়াভীরের প্রথম পছন্দ ক্রিকেট। সাঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।
দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি শাওন দত্ত বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী নাবিলা সোহার। আমাদের সাথে থাকুন।